কুমিল্লা ৪ আসনে রাজনীতির এক নতুন সমীকরণ। সরাসরি ফেসবুক লাইভে এসে স্লাইড শো এর মাধ্যমে কাজের হিসাব দিলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্যার সহ সারা দেশের মানুষ হাসনাত আব্দুল্লাহর এই শিক্ষক সুলভ ডিজিটাল জবাবদিহিতাকে দেখছেন এক বড় পরিবর্তন হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই তরুণ নেতা। আচ্ছা, এই যে খেজুর দেওয়া হইতো, এটা কি আমরা আগে জানতাম? কেউ জানতাম না। জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহ সব গোমর ফাঁস কইরা দিল, সবাই মুখোশ খুইলা দিল। 300 এমপি এই দেশে, এখন 299 জনই কিন্তু দৌড়ের উপরে থাকবে। মিস্টার হাসনাত আব্দুল্লাহ, এই হাসনাত আব্দুল্লাহকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। মুরব্বীদের কথা চিন্তা করবেন না, আপনি ওপেনে এসে অনুদান, তারপর ঠিকাদারের টাকা কোথা থেকে কি পাচ্ছেন সব দেখায় দিলেন। এই জন্যই বলে যে ইয়াং ছেলেদেরকে না বেশি সুযোগ দিতে হয় না। আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই সম্মানিত সংসদ সদস্য হাসনাত সাহেবকে, উনি হিসাব দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহর জবাবদিহিতামূলক ফেসবুক লাইভের পর থেকে বাকি 299 আসনের এমপি সংসদ সদস্যদের ঘুম হারাম হয়ে গেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, হাসনাত আব্দুল্লাহর হাত ধরে রাজনীতিতে বড় একটা পরিবর্তন আসতে চলেছে। তার জবাবদিহিতামূলক এই লাইভটির মাধ্যমে সে যেভাবে জনগণের কাছে জবাব দিচ্ছে, পাই টু পাই যে হিসাব দিচ্ছে, যে কোথায় কত টাকা বরাদ্দ এসেছে, কোথায় কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা অনুদান এসেছে এবং কত টাকা, কত চাউল, এ সমস্ত সরকারের তরফ থেকে জনগণের জন্য কি কি দেওয়া হয়েছে, এ সমস্ত বিষয় যখন পাবলিকলি জনগণের কাছে উন্মুক্ত করে দিচ্ছে হাসনাত আব্দুল্লাহ, তখন তো বাকি 299 আসনের সংসদ সদস্যদেরকেও তার এলাকার জনগণ প্রশ্ন করবে, জবাবদিহিতার আওতায় আনবে যে হাসনাত আব্দুল্লাহ যদি পেয়ে থাকে তাহলে আপনারাও তো পেয়েছেন, তাহলে আমাদের প্রাপ্য সেগুলো আমাদেরকে বুঝিয়ে দিন। দুর্নীতি করার আর কোনো সুযোগ নাই। হাসনাত আব্দুল্লাহর জবাবদিহিতামূলক ফেসবুক লাইভের পর থেকে দল মত নির্বিশেষে সকলেই প্রশংসায় পঞ্চমুখ হাসনাতের, এবং হাসনাতের এই সাহসী ভূমিকার প্রশংসা করেছে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী বলেছেন নাকি হাসনাত আব্দুল্লাহর মতো সকলের উচিত জবাবদিহিতা করা। হাসনাত আব্দুল্লাহর মতো সকলের জবাবদিহিতা করতে হবে জনগণের কাছে। আসলে এটা কতটা সত্য মিথ্যা জানি না, তবে প্রশংসায় পঞ্চমুখ সবার কাছে প্রশংসিত হচ্ছে হাসনাত আব্দুল্লাহ তার জবাবদিহিতামূলক ফেসবুক লাইভ এবং তার কর্মকাণ্ডে। চলুন কথা না বাড়িয়ে কীভাবে মানুষ প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে হাসনাতের, মানুষ কি বলছে সেটা দেখি, তারপরে কথা বলি। কুমিল্লা ৪ আসনে রাজনীতির এক নতুন সমীকরণ। সরাসরি ফেসবুক লাইভে এসে স্লাইড শো এর মাধ্যমে কাজের হিসাব দিলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্যার সহ সারা দেশের মানুষ হাসনাত আব্দুল্লাহর এই শিক্ষক সুলভ ডিজিটাল জবাবদিহিতাকে দেখছেন এক বড় পরিবর্তন হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই তরুণ নেতা। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। এই কাজগুলো অবশ্যই আমাদের এই বর্ষার আগে কমপ্লিট করতে হবে। নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে কাজের হিসাব তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পুঁজি হলো সততা, না ইনসাফ জনতা, এই স্লোগান সামনে রেখে মঙ্গলবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি সংসদীয় এলাকায় বরাদ্দকৃত সরকারি সেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন। এবং এই কাজগুলো কে করছে এতদিন কিন্তু আমরা জানতাম না। ডিজিটাল বোর্ডে স্লাইড প্রদর্শন করে ধারাবাহিকভাবে দেওয়া 41 মিনিট 44 সেকেন্ডের এই লাইভটি অনেকটা ক্লাসরুমের পাঠদানের মতো হওয়ায় এটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই লাইভ ক্লাসে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলায় চলমান সরকারি সেবা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ত্রাণ সামগ্রী বিতরণের ওয়ার্ড ভিত্তিক বর্ণনা দেন। এছাড়া ঠিকাদারদের উদ্দেশ্যে কমিশন মুক্ত ব্যবসার নিশ্চয়তা দিয়ে কর্মদক্ষতা বৃদ্ধি করে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আহ্বান জানান তিনি।
এই উদ্যোগের ধারাবাহিকতা রক্ষায় তিনি জবাবদিহিতা নামক একটি বিশেষ ফেসবুক পেজ খোলার ঘোষণা দিয়ে জানান, এই পেজ থেকে এখন তার সকল ধরনের কাজের নিয়মিত আপডেট দেওয়া হবে এবং প্রতিটি উন্নয়ন কাজের হিসাব পাই টু পাই বুঝিয়ে দেওয়া হবে। রাজনীতিতে আসার আগে হাসনাত আব্দুল্লাহ শিক্ষকতা ও কোচিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থাতেই তিনি স্কুল অফ এক্সিলেন্স নামক একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও সেই চেনা রূপে ফিরে আসার প্রসঙ্গে জানা গিয়েছে, তিনি মূলত এই পদ্ধতিকে জনগণের সামনে স্বচ্ছতা বজায় রাখার একটি বিশেষ মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও সেই চেনা রূপে ফিরে আসার প্রসঙ্গে জানা গিয়েছে, তিনি মূলত এই পদ্ধতিকে জনগণের সামনে স্বচ্ছতা বজায় রাখার একটি বিশেষ মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। লাইভে তিনি রাস্তাঘাট নির্মাণ সহ মাঠ পর্যায়ে চলমান বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে সম্যক ধারণা দেন এবং এলাকার মানুষের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়েও দিক নির্দেশনা প্রদান করেন। এই রাস্তাটা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তাটা করা হচ্ছে, এই অভিযোগটা এসছে। তো এই অভিযোগটা আগামীকাল আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় উনি যাবেন এবং উনি খতিয়ে দেখবেন এবং নিম্নমানের যে সামগ্রী আছে সেটার পরিবর্তন করে অবশ্যই যেই টেন্ডারে যেই ধরনের সামগ্রীর রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছে সেই অনুযায়ী কাজগুলো করবেন। এই সময় ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি কমিশন মুক্ত ব্যবসার নিশ্চয়তা দিয়ে কর্মদক্ষতা বাড়িয়ে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আহ্বান জানান। লাইভের শেষ পর্যায়ে তিনি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরেন। সংশ্লিষ্ট মহলের মতে, একজন সংসদ সদস্যের সরাসরি জনগণের সামনে এসে এভাবে কাজের হিসাব দেওয়া এবং শিক্ষকতার দক্ষতা কাজে লাগিয়ে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও হাসনাত আব্দুল্লাহর এই লাইভ ক্লাস উদ্যোগ ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হচ্ছে। আসসালামু আলাইকুম। খেজুর চোর শুনতে কেমন লাগে? আচ্ছা, এই যে খেজুর দেওয়া হইতো, এটা কি আমরা আগে জানতাম? কেউ জানতাম না। জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহ সব গোমর ফাঁস কইরা দিল, সবাই মুখোশ খুইলা দিল। 300 এমপি এই দেশে, এখন 299 জনই কিন্তু দৌড়ের উপরে থাকবে, কারণ সে যা শুরু করছে। হাসনাত ভাইয়া, এটা কোনো কথা? এটা কি শুরু করলা? সবাই ঘুম তো হারাম কইরা দিলা, সবাই এখন দৌড়ের উপরে থাকবে। হ্যাঁ, দেখেন ভাই ব্রাদার, আমরা জানতামই না প্রত্যেকটা এমপি তার নিজের এলাকার জন্য 312 কেজি খেজুর পায়। হ্যাঁ, এবার পাইছে আর কি, এবারকার হিসাবটা দিলাম। এই দেবিদ্বারে পাইছে হাসনাত আব্দুল্লাহ। এগুলো এখন উনি ভাগ কইরা দিবে মাদ্রাসায়, 3 কেজি 3.5 কেজি কইরা এক একজনের ভাগে পড়বে। কিন্তু এই ব্যাপারটা কি আমরা জানতাম না। এখন দেখেন সব এলাকাতেই খোঁজ খবর নিতেছে, এমপির বাসার সামনে যা মানুষ দাঁড়ায় দিছে, ভাই খেজুর কই আমাদের? এই যে আগামী কোরবানি ঈদে কোরবানির মাংস আসবে, উটের মাংস, দুম্বার মাংস, এইসব মাংস এমপিরা কি করতো জানেন? আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিত, ওই যে বিয়ের বাড়িতে, শালার বাড়িতে, শালির বাড়িতে। কিন্তু জনগণ পাইতো না, আর পাইলেও বোধ হয় 2-1টা জায়গা হয়তো পাইতো, থাকে না, ইমানদার মানুষ তো 2-1জন থাকেই। কিন্তু এরকম ঘটনা আমরা কিন্তু আগে দেখি নাই। দেবিদ্বারের মানুষ আসলে ভাগ্যবান ভাই, আমি বলবো ভাগ্যবান। আপনারা দেখেন বাংলাদেশে যতগুলো জেলা আছে, উপজেলা আছে, থানা আছে, এর মধ্যে দেখবেন এই যে দেবিদ্বার হয়ে যাবো 1 নাম্বার। এটা আপনারা লেখা নেন, দেবিদ্বারের মানুষ ভাগ্যবান, ওনারা হাসনাত আব্দুল্লাহর মতো একজন নেতা পাইছে ভাই, একদম সাচ্চা দিলের মানুষ। আরে রাইতের বেলা দেখতেছি, বুঝছেন, বোর্ডের মধ্যে কি জানি লেখালেখি করতেছে। আমি মনে করলাম কিরে, এমপি গিরি ছাইরা দিয়া কি আবার ক্লাসে চলে গেল? আগে তো টিচার ছিল, ওর নিজের কোচিং সেন্টার ছিল, একজন শিক্ষক তো ভাই। আমি মনে করছি বোধহয় আবার ওই আগের পেশায় চলে গেছে। না, দেখলাম যে না, খেজুর কিভাবে ভাগ হবে সেটা দেখাচ্ছে, এবং আগামীতে গরিবদের জন্য কিছু চাল পায় ভাই। হ্যাঁ, এমপিরা চাল পায়, ওই চাইলগুলা কিভাবে ভাগ হবে সেটা দেখাচ্ছে, এবং দেবিদ্বারের কোন রাস্তার কাজ কতদূর আগাইছে, কোন রাস্তার কাজ কে করবে, কে কত টাকা পাইতে পারে, সেসব ব্যাপারগুলা বোর্ডে লিখতেছে আর মানুষকে বুঝাইতেছে। দেখেন ভাই ব্রাদার, প্রত্যেক এমপি 10 লক্ষ টাকা কইরা পায়। আমরা এগুলা জানতাম না, কিন্তু এই 10 লক্ষ টাকা কি তাকে দেয়? না, তাকে দেয় না। এটা দেয় তার এলাকায় গরিব মানুষকে দেওয়ার জন্য, মাদ্রাসায়, স্কুলে দান করার জন্য। অতীতে আমরা এগুলা দেখছি, শুনছি, শুনি নাই। তার মানে অতীতে এই টাকাগুলা মাইরা দেওয়া হয়েছে তো ভাই, কোনো খোঁজ খবর ছিল না এইসব টাকা পয়সার, সব ফাঁস করে দিতেছে
হাসনাত আব্দুল্লাহ, ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, জার্সি ম্যান হাসনাত আব্দুল্লাহ। আমার তো মনে হয় জার্সি পরেই সে সংসদে যাবে। কেন জার্সি পরে জানেন? এই জার্সি পরেই 24-এর আন্দোলনে ছিল, বুলেটের সামনে দাঁড়াইছিল। যতগুলা ভিডিও আছে দেখবেন ওই জার্সি পরা, যার জন্য সেই জার্সি থেকে বাইর হইতে চায় না। তার অতীতটাকে সে জানান দিতে চায় ওই জার্সির মধ্যে। আর ও হচ্ছে ওয়ান ম্যান আর্মি। দেখবেন ওর কারণে এই যে 299 জন এমপি আছে না, সবগুলা দৌড়ের উপরে থাকবে, অস্থির হয়ে যাবে তো। কারণ সবাই মুখোশে খুইলা দিবে। এই ক্যাপ্টেনকে ফলো করতে সব এমপিরা বাধ্য হবে, অবশ্যই বাধ্য হবে। তারেক রহমান সাহেব নিশ্চয়ই বলবে ফলো করো এই হাসনাত আব্দুল্লাহকে, দেখো কিভাবে কাজ করে, কিভাবে নিজের এলাকার উন্নতি করতেছে। সবাইকে একই পথে যাইতে হবে, হাসনাত আব্দুল্লাহকে ফলো কইরা বাধ্য হবে। দেখেন বাধ্য হবে, অ্যাডভান্স বইলা গেলাম ভাই। কারণ কি জানেন? হাসনাত আব্দুল্লাহ শুধু দেবিদ্বারের এমপি না তো, এই মুহূর্তে সারা বাংলাদেশের এমপি। হ্যাঁ, সারা বাংলাদেশের এমপি। এমন কোন এলাকা আছে, এমন কোন জেলা আছে, এমন কোন উপজেলা আছে, থানা আছে, গ্রাম আছে যেখানে হাসনাত আব্দুল্লাহকে চেনে না? তার মানে কি সারা দেশের জনগণ তাকে ফলো করবে, এবং ওই ফলো কইরা তার নিজের এলাকার এমপি থেকে সবকিছু আদায় করে নিবে। এমপিদের আর চুরিদারি করার, মাইরা দেওয়ার ঘটনা ঘটতে পারে না। জনগণ ঘটতে দেবে না তো ভাই, কারণ চোখ খুলে দিল তো। হ্যাঁ, চোখ খুলে দিছে। আচ্ছা দেখেন, আমাদের পত্রিকার প্রথম পেজে হাসনাত আব্দুল্লাহ ছবি থাকার কথা না? এই মুহূর্তে সে যে কাজগুলা করতেছে, নিশ্চয়ই প্রথম পেজে তার ছবি থাকার কথা। এইটা যদি ভাই কোন সরকারি দলের কোন এমপি এই কাজটা করতো, নিশ্চয়ই পত্রিকাওয়ালারা ঝাঁপায়া পড়তো, সাংবাদিক ঝাঁপায়া পড়তো ভাই, এটাকে সামনে তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আমরা যত অনুষ্ঠান করি, বিশেষ করে আমি যত অনুষ্ঠান করি এবং যত কথা বলি, নানা বিষয়ে কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি, এবং বিভিন্ন রকম ঘটনা প্রবাহের কথা বলি, সরকার নিয়ে কথা বলি, এবং এই সবগুলো কথা আমি জানি না আপনারা কিভাবে বুঝেন। আমার কিন্তু মূল বক্তব্য থাকে একটাই, সেটা হলো আমি সবসময় বলার চেষ্টা করি যে দুর্নীতিটা কি বন্ধ হচ্ছে কিনা। আমি আগেও বলেছি, এখনো বলি, এদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। যারা দায়িত্বে যায়, ক্ষমতায় যায়, তাদের ভাব দেখে মনে হয় তারা যেন সেখানে গিয়েছে দুর্নীতি করার জন্য, তাদের আর কোনো কাজ নেই। মুখে বলে জনসেবার কথা, কিন্তু করে আসলে দুর্নীতি। এবং একবার যখন কেউ ক্ষমতায় যায়, তার পরবর্তী 2-3 পুরুষের বোধহয় আর কিছু করতে হয় না। এত দুর্নীতি তারা করতে পারে যে ওই দুর্নীতির টাকা দিয়ে তারা চলতে পারে, এবং সেই দুর্নীতিটাকে তারা অবাধ রাখার জন্য, বাধাহীন রাখার জন্য তারা সবসময় সাধারণ মানুষের সঙ্গে সেই জনপ্রতিনিধি এর মাঝখানে একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেয়। সেই প্রতিবন্ধকতাটা কারা? যে যিনি এমপি হন অথবা চেয়ারম্যান হন, তার যারা চেলা চামুন্ডা থাকে, তার যারা মাসলম্যান থাকে, তারা মাঝামাঝি থাকে, এবং তারা মাঝখানে এমন একটা দেয়াল তৈরি করে যে সাধারণ মানুষ তার বক্তব্য নিয়ে জনপ্রতিনিধির কাছে আসতেই পারে না। অথচ এই জনপ্রতিনিধি কিন্তু কিছুদিন আগে ভোট পাওয়ার জন্য ওই সাধারণ মানুষের দ্বারে গিয়েছিল, একবারই যায়, ভোটের আগে যায়, কিন্তু ভোট শেষ হয়ে গেলে ওই লোকের দ্বারে কিন্তু আর সাধারণ মানুষ আসতে পারে না। এরকম একটা অবস্থা আছে, যে কারণে সাধারণ মানুষ অনেকে জানেও না এই লোকটাকে যে আমি এমপি বানালাম তার কাজটা কি, সে জানে না। সে জানেও না এই লোকটাকে যে আমি চেয়ারম্যান বানালাম তার কাজটা কি, সে কেন চেয়ারম্যান হলো তাছাড়া জানে না। তো এই যে একটা না জানা, অজ্ঞতাটা, এই অজ্ঞতাটা কেন? এই অজ্ঞতাটা কিন্তু ইচ্ছাকৃতভাবে টিকিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ না জানতে পারে। মানুষ জানলেই প্রতিবাদ করবে, মানুষ জানলেই তার অধিকারের কথা বলবে। এই জিনিসটাকে মানুষকে দূরে রাখার জন্য এই একটা প্রক্রিয়া অনেক দিন ধরে কিন্তু আমাদের সমাজে চলছে, এবং এই অচলায়তন, এই দেয়াল, এই প্রতিবন্ধকতা ভাঙতে হবে। এবং আমি আজকে যে যে কন্টেন্টটা করছি, যে বিষয়টা করছি, আমার বিষয়টা একজন লোকের আমি প্রশংসা করার জন্য করছি। আমার এই অনুষ্ঠান যারা দেখেন তারা জানবেন, আমার অধিকাংশ অনুষ্ঠানই থাকে কোনো না কোনো কিছু সমালোচনা আমি করি। মানে আমাদের চারপাশে না এত অনিয়ম, এত অবিচার, যে ওগুলি নিয়ে আসলে প্রশংসা করার সুযোগও পাই না আমি। তো তার মধ্যে আজকে হঠাৎ করে আমি প্রশংসার জন্য এই অনুষ্ঠানটা করছি, এবং সেই প্রশংসাটা করছি আমি এমন একজন ব্যক্তির, যে ব্যক্তির, যে পার্টির, সেই পার্টির অনেক সমালোচনা আমি করছি, সেটা হলো এনসিপি। এনসিপির কিন্তু আমি অনেক সমালোচনা করি। এনসিপির অনেকে আমার উপর খুব দুঃখিত হন। সেই এনসিপির একজন নেতা মিস্টার হাসনাত আব্দুল্লাহ, এই হাসনাত আব্দুল্লাহকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ আমার কাছে তাকে সবসময় খুব আউটস্পোকেন এবং মানে হিপোক্রেসি নাই এই ছেলেটা আমার কাছে মনে হয়। তাকে আউটস্পোকেন মনে হয়, এবং আমার ধারণা ওনার মধ্যে হিপোক্রেসিটা নাই, যা বলেন সেটাই করার চেষ্টা করেন। তো উনি গতকালকে একটা ফেসবুকে লাইভ এসেছিলেন। উনি বোধহয় কোনো ক্লাস নেন, এরকম ক্লাসের একটা আবহাওয়ার মতো একটা বোর্ডের সামনে দাঁড়িয়ে উনি লাইভে এসে উনি গত 17 ফেব্রুয়ারি যে শপথ নিয়েছেন এমপি হিসাবে শপথ নেওয়ার পর উনি কি করেছেন এই কয়েকদিনে তার একটা ফিরিস্তি উনি দিয়েছেন।
বিশ্বাস করেন আমি এটা দেখে রীতিমতো অভিভূত হয়ে গেছি। উনি কি করতে পেরেছেন সেটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার কাছে ইম্পর্টেন্ট হলো ওনার ট্রান্সপারেন্সিটা। উনি যে সব খোলামেলা জনগণকে বলছেন, পাবলিককে বলছেন, এবং এই বলার জন্য এটা যে একদিনই বলবেন তা না, এটা অব্যাহত রাখার জন্য উনি একটা পেজ, ফেসবুক পেজ করেছেন, তার নাম দিয়েছেন জবাবদিহিতা। সেই জবাবদিহিতার পেজে উনি বিভিন্ন রকম কর্মকাণ্ডের, উনি যে এই লাইভে যেগুলি দেখিয়েছেন, যে সমস্ত গ্রাফ দেখিয়েছেন, এই সবগুলি গ্রাফে কিন্তু আমি জবাবদিহিতা পেজে গিয়েছি, ওখানে দেখলাম সবগুলি মানে গ্রাফের উনি দিয়ে দিয়েছেন যে কোন এলাকায় কয়টা উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, কোন এলাকায় কয়টা রাস্তা হচ্ছে, কোন এলাকায় এই রাস্তাগুলো কতটুকু দূরত্ব লেন্থ হবে, এই কাজটা করতে কত টাকা খরচ হবে, এই কাজটা কোন ঠিকাদার করছে, এগুলি বলছেন। এবং বলে তারপরে আবার বলছেন যে আপনারা জনগণ আপনারা বুঝে নেবেন রাস্তা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তার মানে যে ঠিকাদার এই কাজটা করবে সেই ঠিকাদারকে উনি ওই এলাকার জনগণের কাছে কিন্তু জবাবদিহি করে দিয়েছেন। মানে আমার কাছে আমি সত্যি বলছি, আমি অভিভূত হয়ে গেছি যে বাংলাদেশে কোনোদিন এমপি যে এই ধরনের একটা আচরণ করতে পারে, এই ধরনের ট্রান্সপারেন্সি শো করতে পারে, দেখাতে পারে যে আমি আসলে কেউ না। উনি বলেছেন যে আমি নির্বাচনের আগে বলেছিলাম যে বিনা পয়সায় ভোট দেবেন এবং বিনা পয়সায় সেবা নেবেন। মানে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের কোনো পয়সা দিইনি, এখন আমি আপনাদেরকে যে সেবাটা দেব এই সেবাটা আপনি কোনো পয়সা ছাড়াই নেবেন। এই যে কথা বলার সাহস, এটা কিন্তু সাহস লাগে। আপনি আমার কাছ থেকে সেবা নেবেন এবং এই জন্য আমাকে কোনো পয়সা দেবেন না, এই যে বলা, এই যে বলতে পারার যে সাহসটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি এটা আমাদের এমপিদের জন্য একটা খুব জরুরি বিষয় বটে। দেখুন উনি দেখেন এগুলি বলেছেন তাই না, উনি ব্যাপারটা বুঝিয়েছেন, মানে ডিটেল একদম গ্রাফিক্যালি বুঝিয়েছেন। যখন উন্নয়ন কর্মকাণ্ড হয়, উন্নয়ন কর্মকাণ্ডগুলো কে করে, কারা করে, এই যে রোডস অ্যান্ড হাইওয়ে, এলজিইডি, পিআইও, এদের যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা এবং এরা কে কোন কাজটা করে এটাও কিন্তু উনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, যাতে নাকি মানুষ বুঝতে পারে যে কোন কাজের জন্য, কোন কাজ হওয়ার জন্য অথবা কোন কাজ না হওয়ার জন্য আমরা কার কাছে যাব, কাকে জিজ্ঞাসা করব, এটা যেন মানুষ বুঝতে পারে। মানে উনি একই সঙ্গে, আমার কাছে যেটা মনে হয়েছে, উনি একই সঙ্গে সমস্ত জনগণকে কিন্তু ওনার সঙ্গে উনি নিয়ে নিয়েছেন। এটা একদম একদম নতুন একটা বিষয়, আমি এর আগে কখনো এরকম দেখিনি। এর আগে কোনো এমপিকে, কোনো সংসদ সদস্যকে এতটা ট্রান্সপারেন্ট হতে আমি আগে দেখিনি। আগে ভাবখানে এমন ছিল কি, এমপি সাহেবের জমিদার টাইপের লোক, উনি আমাদের কিছু দয়া করে দেবেন, সেটা আমরা গ্রহণ করে মুগ্ধ হব। উনি একটা ব্রিজ করে দিবেন, পরে বলবেন কেন ওখানে আমি ব্রিজ করে দেইনি, আর ওটা তো আপনি ব্রিজ করে দেননি, ওটা তো জনগণের অর্থে, ওটা তো জনগণের পাওনা প্রাপ্য। আপনি কেবল এটার জবাব দিয়ে দেওয়ার জন্য আপনি কেবল ছিলেন এখানে, এখানে আপনার কোনো ক্রেডিট নাই। আপনি বরং চুরি করেছেন, আপনি চুরি করেছেন, এত কম চুরি করেছেন, এত বেশি চুরি করেছেন, কিন্তু কাজটা জনগণের। এই জনগণের এই ব্রিজটা করে দেওয়ার জন্যই আপনি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ জনগণের কাছে। আপনি জনগণের মালিক না, আপনি জনগণের সেবক। ঠিক এই কথাটাই আমি হাসনাত আব্দুল্লাহর মুখে উচ্চারিত হতে শুনলাম, যে উনি এখানে সেবা করতে এসেছেন, কিছু নিতে আসেননি। বিশেষ করে আমি কিন্তু এই ইয়াংদের মধ্যে এই ধরনের আচরণে আশা করেছিলাম। এবং হাসনাত আব্দুল্লাহ দেখে একটা কথা আমি বলি, এই যে কাজগুলি করার পাশাপাশি উনি যে জনগণের যে কি জনগণের যে একটা দায়িত্ব আছে, উনি কিন্তু এটা উল্লেখ করলেন, যেমন রাস্তার পাশে কেউ পুকুর বানায়, পুকুর বানানোর পরে রাস্তাটা এসে পুকুরে পাড় বানায় ফেলায়, তারপরে পুকুরে যখন বর্ষাকাল হয় তখন পুকুরের কারণে রাস্তার ভাঙে, এই যে বিষয়গুলো উনি এটা উল্লেখ দেখেছেন, একদম গ্রাফিক্যালি ছবি এঁকে দেখালেন যে এই মাঝখানে এতটুকু ফাঁকা রাখবেন, তাহলে কিন্তু আপনার যাই হবে। এবং নতুন বলছেন আপনার রাস্তা করতে চান, রাস্তা চান, কিন্তু জায়গা ছাড়তে চান না, তা তো হবে না। মানে উনি, আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা মানুষ কতটা সেন্সিবল হতে পারে, মানে উভয়ের প্রতি, সরকারের প্রতি, জনগণের প্রতি, সবার প্রতি, এটা হাসনাত আব্দুল্লাহ দেখিয়েছেন। এবং এটা হলো গিয়ে আমাদের দেশের মানুষ যখন এমপি পায়, মন্ত্রী পায়, তারা যে তাদের প্রতি মানুষের যেটা মানে আপনার সম্পর্ক থাকে, সেই সম্পর্কের চেহারাটাই যেন হাসনাত আব্দুল্লাহ পাল্টে দিতে যাচ্ছেন। আমি খুবই হ্যাপি। এবং উনি বলেছেন যে কিভাবে সরকারের কাছ থেকে কি পায়, পৌরসভায় তার এলাকায় দেবীদের পৌরসভায় যে কতগুলি ভিজিএফ কার্ড আসবে, সেই ভিজিএফ কার্ডে হলো 3081টা ভিজিএফ কার্ড পায় ওরা এখানে এসেছে। এবং প্রত্যেকে 10 কেজি করে চাল পাবেন। এবং পুরো উপজেলায় যেরকম 20,635টা ভিজিএফ কার্ড আসবে, তারাও সবাই 10 কেজি করে চাল পাবে। এই চালগুলো কারা পাবেন, কোন দরিদ্র লোকেরা পাবেন, ওইগুলো কিন্তু উনি বলে দিচ্ছেন। এবং এই বলে দেওয়ার মাধ্যমে কি হবে, ওই লোকগুলো যারা নাকি এই ভিজিএফ কার্ড পাওয়ার উপযুক্ত, তারা কিন্তু বুঝতে পারবে যে আমার নামে কার্ড এসেছে। এবং এটাও বলে দিয়েছেন যে কোন ইউনিয়নে কার কাছে আপনি যাবেন কার্ড পাওয়ার জন্য। এখন তারা যাবে সেখানে, যদি কার্ড না পায় নিশ্চয়ই অভিযোগগুলো তারা হাসনাত আব্দুল্লাহর কাছে করবে। তখন হাসনাত আব্দুল্লাহ জবাব দিয়ে যাওয়ার মধ্যে তাদের কাছে জবাব দিয়ে এটা চাইতে পারবেন। বাংলাদেশের রাজনীতিতে একটা সময় ছিল যখন এমপি বা মেম্বার অব পার্লামেন্ট মানেই মনে করা হতো রাজা কিংবা বাদশাহ। পুলিশ প্রোটোকল, চারপাশে শত শত নেতাকর্মীর ভিড়, দামি গাড়িতে দম্ভ ভরে চলাফেরা, এগুলোই ছিল এদেশের এমপিদের তথাকথিত সিগনেচার ওয়ার্ড। এর বাইরে কানাডার বেগমপাড়ায় বাড়ি, রাজুকের প্লট আর ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা তো ছিলই।
এমপিরা যেন ছিলেন সব জবাবদিহির ঊর্ধ্বে। কিন্তু 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর 2026 সালের এই নতুন বাংলাদেশে সবকিছু যেন জাদুর মতো বদলে যাচ্ছে। এমপিরা এখন আর নিজেদের রাজা ভাবতে পারছেন না, বরং তারা বাধ্য হচ্ছেন জনগণের কাছে সরকারি বরাদ্দের পাই টু পাই হিসাব দিতে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় কারিগর হিসেবে এবারের সংসদে আবির্ভূত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বেশ কয়েকজন তরুণ এবং আদর্শবান সংসদ সদস্য। প্রথমেই কথা বলবো এনসিপির তরুণ এমপি হাসনাত আব্দুল্লাহকে নিয়ে। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে এমন একটি বার বা মানদণ্ড সেট করছেন যা অতিক্রম করা পুরনো ধারার রাজনীতিবিদদের জন্য রীতিমতো অসম্ভব হয়ে পড়বে। হাসনাতের কাজটা হলো জনগণের কি কি অধিকার বা প্রাপ্য সেটা একেবারে খোলামেলাভাবে জনগণকে জানিয়ে দেওয়া। আর এই জানিয়ে দেওয়া মানেই হলো জনগণকে এম্পাওয়ার বা ক্ষমতায়ন করা। সাধারণ মানুষ এখন জেনে যাচ্ছে যে একজন এমপি সরকার বা বিদেশ থেকে কি কি বরাদ্দ পান এবং তার কতটুকু জনগণকে দেওয়ার কথা। এর ফলে জনগণ এখন সরাসরি এমপির কলার চেপে ধরে জবাবদিহিতা চাইতে পারবে। তারা বলতে পারবে, এমপি সাহেব, এই বরাদ্দ তো আমাদের পাওয়ার কথা, আমাদের দিলেন না কেন? এর একটি অত্যন্ত চমৎকার এবং বাস্তব উদাহরণ আমরা সম্প্রতি আজ দেখেছি। আপনারা জানেন, রমজান উপলক্ষে কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার উপহার হিসাবে বাংলাদেশে 12,500 কার্টুন খেজুর দিয়েছে। এই বিপুল পরিমাণ খেজুর দেশের 64 জেলার 300 আসনে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় সত্যটি হলো, হাসনাত আব্দুল্লাহ যদি গতকাল লাইভে এসে এই খেজুরের কথা পাবলিকলি না বলতেন, তবে দেশের সাধারণ মানুষের কেউই এই খবরটি জানতে পারত না। অতীতের মতো এই এমপিরা খুব নীরবে এগুলো নিজেদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে, নেতাকর্মীদের মাঝে ভাগাভাগি করে ফেলতেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ শুরুতেই সেই চুরির রাস্তায় পেরেক ঢুকে দিয়েছেন। তিনি প্রকাশ্যে বলে দিয়েছেন যে এই আমানত যেন খেয়ানত না হয় এবং যার যা প্রাপ্য তা যেন তার কাছে পৌঁছে দেওয়া হয়। হাসনাত আব্দুল্লাহর এই একটিমাত্র ঘোষণায় সেই সব দলের এমপিদের ভাত মারা গেছে যারা কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনেছিলেন এই আশায় যে ক্ষমতায় গিয়ে জবল লাভ করবেন। এখন তাদের মাথায় হাত, চোখে সরিষে ফুল বা আকাশ ভরা তারা দেখছেন। তারা জনগণের সম্পদ লুটপাটের সকল রাস্তা এভাবেই বন্ধ করে দিতে হবে এবং কোনো এমপি যেন একটা টাকাও মারতে না পারে সে বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে। এটি হলো হাসনাত আব্দুল্লাহর বার্তা। তো হাসনাত আব্দুল্লাহ সংসদ সদস্য হয়েছেন মাত্র 21 দিন হলো। এর মধ্যেই তিনি একটি লাল জার্সি গায়ে দিয়ে রীতিমতো লাইভে ক্লাস নিচ্ছেন। একজন এমপির কাজ কি, জনগণের প্রতি তার কি কি দায়বদ্ধতা রয়েছে সেটা তিনি হোয়াইট বোর্ডে পেন্সিল দিয়ে লিখে লিখে সাধারণ মানুষকে বোঝাচ্ছেন। গতকাল একসাথে 25,000 মানুষ তার লাইভ ক্লাস দেখেছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, এই 25,000 মানুষকে ভবিষ্যতে আর কোনোদিন জনপ্রতিনিধি বা এমপিদের তোষামত করে চলতে হবে না, কারণ তারা এমপির কাছে সরাসরি জবাবদিহিতা চাইতে শিখে যাচ্ছেন। আজকের এই 25,000 একদিন 25 লাখ হবে, তারপর 15 কোটি হবে। গত 56 বছর ধরে এদেশের এক শ্রেণীর পুরনো ধারার লুটেরা রাজনীতিবিদরা এমপি মন্ত্রী হয়ে সাধারণ মানুষকে কেবল প্রজা বানিয়ে রেখেছিলেন। এই প্রথম মাত্র 27 বছর বয়সী একজন তরুণ এমপি হয়েই নিজেকে রাজা ভাবছেন না, বরং একজন শিক্ষকের ভূমিকায় নেমে জনগণকে সত্যিকারের রাজনীতি এবং তাদের অধিকার শেখানো শুরু করেছেন। তরুণদের এই নতুন স্পিরিটের পাশাপাশি আমাদের ভুলে গেলে চলবে না সেই সব আদর্শবান এমপিদের কথা যারা যুগ যুগ ধরে সততার রাজনীতি করে আসছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কথা বলছি। এটা ঐতিহাসিকভাবে সত্য যে জামায়াতের এমপিরা সব সময় জনগণের পাওনা 100তে 100 বুঝিয়ে দিয়েছেন। এমনও উদাহরণ আছে যে জামায়াতের এমপিরা সংসদে প্রতিনিধিত্ব করার পাশাপাশি নিজের ক্ষেত খামারে কাজ করে হালাল রুজি করেছেন, কিন্তু সরকারের বা জনগণের একটি টাকাও কখনো আত্মসাৎ করেন। এবারের সংসদেও তার ব্যতিক্রম হয়নি। সাতক্ষীরায় এবার এমন একজন জামাতের এমপি নির্বাচিত হয়েছেন যিনি তার জীবনের অর্জিত সকল সম্পদ জনগণ এবং ইসলামী আন্দোলনের নামে ওয়াকফ বা দান করে দিয়েছেন। এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে? শুধু তাই নয়, আজকেই সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত মন ছুঁয়ে যাওয়া নিউজ ভাইরাল হয়েছে। এমনকি প্রথম আলো এই নিউজটি করেছে। নওগাঁর একজন বয়স্ক এবং অসুস্থ জামায়াতের এমপি নিজে কোনো 5 স্টার বা ভিআইপি ক্লিনিকে না গিয়ে, হাসপাতালে না গিয়ে সাধারণ মানুষের মতো লোকাল বা সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং হাসপাতালের দেওয়া সেই সাধারণ ডাল ভাতি খাচ্ছেন। এটি কোনো রাজনৈতিক স্ট্যান্ড নয়, এটি হলো তাদের জীবনযাপন এবং আদর্শের একটি অবিচ্ছেদ্য অংশ। হাসনাত আব্দুল্লাহর মতো তরুণদের আধুনিক জবাবদিহিতা এবং জামায়াতে ইসলামীর এমপিদের এই সততা ও ত্যাগের সংমিশ্রণই হলো আগামী দিনের বাংলাদেশের সবচেয়ে বড় আশার আলো। এমপি মানে রাজা নয়, এমপি মানে জনগণের সেবক। এই কনসেপ্টটাই এই মানুষগুলো বাস্তবে রূপ দিচ্ছেন। পুরনো দিনের লুটেরা রাজনীতিবিদরা এখন আর পার পাবেন। এতক্ষণ আমরা এমপিদের জবাবদিহিতা, সততা এবং তরুণ প্রজন্মের নতুন রাজনীতির মডেল নিয়ে কথা বলেছি, কিন্তু এখন আমরা এমন একটি রাজনৈতিক শিফট বা পরিবর্তনের কথা বলবো যা প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে এখন আর শুধু পেশি শক্তি বা ফাঁকা বুলি দিয়ে টিকে থাকা যাবে না। আগামী দিনের রাজনীতি হতে যাচ্ছে ভালো কাজের প্রতিযোগিতার রাজনীতি।
আর এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ আমরা আজকেই পেয়েছি। আজ বুধবার 11 মার্চ সকালে জাতীয় সংসদ ভবনে সদ্য নির্বাচিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের মন্ত্রী এবং সংসদ সদস্যদের উদ্দেশ্যে যে কড়া বার্তা বা পরামর্শ দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন, মন্ত্রী এবং এমপিদের চলনে বলনে মার্জিত ও অত্যন্ত সতর্ক থাকতে হবে। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য বলেছেন, তারেক রহমান বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন যে গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে এবং যার যে দায়িত্ব তার বাইরে যেন কেউ কোনো মন্তব্য না করে। এখন প্রশ্ন হলো, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরও তারেক রহমান কেন হঠাৎ করে তার দলের এমপি মন্ত্রীদের এত মার্জিত ভালো হওয়ার সবক দিচ্ছেন? এই উত্তর লুকিয়ে আছে বর্তমান প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর রাজনীতির মধ্যে। রাজনীতিতে এখন যে স্ট্যান্ডার্ড বা মানদণ্ড সেট হয়ে গেছে তার সাথে তাল মেলাতে বিএনপি এখন এক প্রকার বাধ্যই হচ্ছে। একটু পেছনে ফিরে তাকান। আপনাদের কি মনে আছে নির্বাচনের আগে সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যখন প্রথম ঘোষণা দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে জামাতের কোনো এমপি বা মন্ত্রী রাষ্ট্রীয় কোষাগার থেকে ট্যাক্স ফ্রি গাড়ি বা রাজুকের প্লট নেবেন না, তখন কিন্তু অনেকেই এটা নিয়ে বাঁকা হাসি হেসেছিলেন। কিন্তু জামাতের এই ঘোষণার পর জনগণের মধ্যে যে অভাবনীয় পজিটিভ রিয়াকশন বা ইতিবাচক প্রভাব পড়েছিল তা দেখে বিএনপিও রীতিমতো চাপে পড়ে গেছে, যার ফলশ্রুতিতে জনসমর্থন ধরে রাখতে বিএনপিও পরে বাধ্য হয়ে ঘোষণা দেয় যে তারাও ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট নেবেন। শুধু কি তাই, জামায়াতে ইসলামী যখন তাদের ইশতেহারে বলেছিল যে তারা রাষ্ট্রীয়ভাবে একটি শক্তিশালী জাকাত বোর্ড গঠন করবেন এবং মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো থেকে জাকাতের বিশাল ফান্ড এনে দেশের দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন করবেন, তখন তথাকথিত অনেক সেকুলার বুদ্ধিজীবী এবং রাজনৈতিক বিরোধী পক্ষ এটা নিয়ে হাসাহাসি করেছিল। তারা বলেছিল এটা নাকি জামায়াতের ব্যাকডেটেড বা পুরনো ধ্যান ধারণা। কিন্তু নির্বাচনের পর আমরা কি দেখলাম? সেই বিএনপি সরকারই ক্ষমতায় এসে দেশের অত্যন্ত জনপ্রিয় এবং গ্রহণযোগ্য ইসলামী স্কলার শায়েখ আহমদুল্লাহকে দিয়ে একটি শক্তিশালী জাকাত বোর্ড গঠন করে ফেলেছে। প্রিয় দর্শক, এই ঘটনাগুলো কি প্রমাণ করে? এগুলো প্রমাণ করে যে রাজনীতিতে এখন আর সস্তা স্লোগান, পেশিশক্তি বা শুধু ক্ষমতার দম্ভ দিয়ে পার পাওয়া যাবে না। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী এবং এনসিপি যদি সততা, জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে একটি হাই স্ট্যান্ডার্ড তৈরি করে ফেলে, তবে সরকারি দল হিসেবে বিএনপিকেও সেই স্ট্যান্ডার্ড বা তার চেয়ে ভালো কিছু করে দেখাতে হবে। এটাই হলো আসল গণতন্ত্রের সৌন্দর্য। আগামীর রাজনীতি হবে কে কার চেয়ে কতটা ভালো কাজ করতে পারে, কে জনগণের কতটা কাছে যেতে পারে এবং কে কতটা স্বচ্ছতা প্রমাণ করতে পারে, তার একটি তীব্র প্রতিযোগিতা। তারেক রহমান বুঝতে পেরেছেন যে তার এমপিরা যদি আগের মতো রাজা বাদশার স্টাইলে চলেন বা উল্টাপাল্টা কথা বলেন, তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করতে এক মুহূর্ত ভাববে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্নই দেখেছিলাম যেখানে রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে শুধু ক্ষমতার জন্য নয়, বরং জনকল্যাণের জন্য প্রতিযোগিতা করবে। আজ সেই স্বপ্ন যেন ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করেছে। জামাত এবং তরুণদের তৈরি করা এই পজিটিভ রাজনৈতিক চাপের কাছে যদি শেষ পর্যন্ত সব দলকেই নতি স্বীকার করতে হয়, তবে দিন শেষে জয়টা কিন্তু এই দেশের সাধারণ মানুষেরই হবে। দর্শক, আপনি কি মনে করেন জানেন মন্তব্যের ঘরে? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কি বলতে চান, আপনাদের অভিব্যক্তি বা মতামত কি থাকবে, কি বলবেন আপনারা? আপনাদের কি মনে হয় হাসনাত আবদুল্লাহ যেই জবাবদিহিতামূলক ফেসবুক লাইভটি করেছে তার থেকে আপনারা কি মনে করেন? সে কি ঠিক করেছে? তার মতন কি বাকি 299 আসনের সংসদ সদস্যদেরকেও জবাবদিহিতা করা প্রয়োজন বলে মনে করেন আপনারা? অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। আমি মনে করি হাসনাতের মতন সৎ সাহস কারণ নাই, কারণ হাসনাত দুর্নীতি করে না, কোনো দুর্নীতির সঙ্গে সংযুক্ত নয়। বাকি 299 আসনের এমপি মন্ত্রী যদি সৎ হয়ে থাকে, যদি দুর্নীতি মুক্ত হয়ে থাকে, যদি কোনো দুর্নীতি না করে, তাহলে তারাও সৎ সাহসিকতার সঙ্গে হাসনাতের মতোই জবাবদিহিতা করবে জনগণের কাছে এসে। আর যদি সৎ সাহস না থাকে, দুর্নীতিবাজ হয়, তাহলে ভাই বলার মতো তো কোনো মুখই থাকবে না। আজকে হাসনাতের মতো যদি বাকি 299 আসনের সংসদ সদস্য এমপিরা হতো, তাহলে এই দেশটা নিমিষেই এক তুড়িতেই পরিবর্তন হয়ে যেত। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি। বিশেষ করে একটা জিনিস হাসনাত বলার পরে সকলেই জানতে পেরেছে যে রোজা রমজানের মাসে সরকারের তরফ থেকে প্রতিটি জেলার মানুষের জন্য খেজুর বরাদ্দ দেওয়া হয়ে থাকে। সে খেজুরটা কি আমরা পেয়েছি? আমরা তো জানতামই না, সাধারণ মানুষ। এবং প্রতিটি ইউনিয়ন,
পৌরসভা, প্রতিটি জেলায় সরকারের তরফ থেকে যে অনুদানগুলো দেওয়া হয়, যে চাউল বা যে কার্ডগুলো দেওয়া হয়, সেগুলা কত পিস দেওয়া হয়, কত মানুষের জন্য দেওয়া হয়, সেগুলো কিন্তু আমরা জানতে পেরেছি।